পোকাগুলো ধানের কাণ্ডের ঠিক ভেতরটা কুড়ে কুড়ে খেয়ে ফেলছে, আর ভেতর থেকে যখন গাছটা এভাবে নষ্ট হয়ে যায় তখন ফলন তো এমনিতেই ধসে পড়বে, তাই না? ফসল বাঁচানোর প্রথম শর্তই হল এই ভয়ঙ্কর জৈবিক হুমকিটাকে খুব ভালোভাবে চেনা। আর এই বিষয়টা খুব চমৎকারভাবে তুলে ধরছে যে ধানের বয়স অনুযায়ী ঠিক কখন কোন কীটনাশকটা দিতে হবে তার টাইমলাইনটা কেমন হবে। যেমন ধরুন, আউশ বা আমন ধানের ক্ষেত্রে ২০ দিন, আর বোরোর ক্ষেত্রে ৩০ থেকে ৩৫ দিনের বীজতলায় ভিরাটাকোর মতো তরল বা পাউডার ব্যবহার করতে হয়। রোপণের ১৫ দিন পর ইউরিয়ার সাথে দানাদার কীটনাশক যেমন রাগবি, ফাটেরা, রিজেন্ট বা ফিলবার্ট প্রতি ২৫ শতকে ১ কেজি হারে দেওয়া উচিত। এই নির্দিষ্ট সময়ে দানাদার কীটনাশকগুলো শুধু মাজরা পোকায় নয়, বরং ব্ল্যাক বিটল, পাতা মোড়ানো পোকা আর নেমাটোড দমনেও ম্যাজিকের মতো কাজ করে। আর থোড় অবস্থায় তখন ইনসিপিও, ভায়াগো বা কাটাপের মতো তরল ওষুধগুলো সেরা। ২ নম্বর সেকশনে আমরা দেখব ব্লাস্ট রোগ প্রতিরোধ এবং এর প্রতিকার। মানে পোকা তো দমন হল, এবার একটু ছত্রাকজনিত রোগের দিকে নজর দেওয়া যাক। আসলে এ রোগটা কেন হয় তার পেছনের বিজ্ঞানটা জানা কিন্তু খুবই জরুরি। যখন দিনের বেলা বেশ গরম থাকে, তখন ২৫ থেকে ২৮ ডিগ্রির মতো, আর রাতে হুট করে তাপমাত্রা কমে ২০-২২ ডিগ্রিতে নেমে আসে, ঠিক ওই সময়টাতেই ব্লাস্ট রোগ একদম দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এর সাথে যদি শুকনো মাটি আর বাতাস থাকে তাহলে তো আর কথাই নেই। বিশেষ করে বৃধান ২৮ এবং ২৯-এর মতো উচ্চ ফলনশীল জাতগুলোতে এই ছত্রাক এক জমি থেকে অন্য জমিতে ভীষণ দ্রুত ছড়ায়। তবে রোগ হওয়ার আগেই যদি আটকে দেওয়া যায় সেটাই তো সবচেয়ে ভালো, তাই না? এই নিয়মগুলো মূলত ধানের নিজস্ব ইমিউন সিস্টেমটাকে ভেতর থেকে মজবুত করে। যেমন বীজ বপনের আগেই কার্বেন্ডাজিম দিয়ে ১০ থেকে ১২ ঘন্টা শোধন করে নেওয়াটা একেবারে অপরিহার্য। পাশাপাশি ইউরিয়া সার একেবারে ঢালাওভাবে মা দিয়ে কিস্তিতে দেওয়া আর শেষ কিস্তির সাথে পটাশ মেশানো, এই ছোট ছোট নিয়মগুলো মেনে চললে রোগের ঝুঁকি একদম তলানিতে নেমে আসে। অতিরিক্ত ইউরিয়া দেওয়াটা কিন্তু আবার মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। কিন্তু ধরুন, এত কিছুর পরও রোগটা আক্রমণ করেই বসল, তখন জরুরি ভিত্তিতে রাসায়নিক সমাধান লাগবে। সাথে সাথেই জমিতে সাদা পটাশ বা এসওপি স্প্রে করতে হবে। আর যদি সেটা শীষ ব্লাস্ট হয় তাহলে কার্বেন্ডাজিমের সাথে ফেলিয়া, ট্রুপার, নাটিভো বা স্ট্রমিনের মতো ঔষধ স্প্রে করলে খুব দ্রুত প্রতিকার পাওয়া যায়। আচ্ছা, এবার চলে যাচ্ছি ৩ নম্বর বিষয়ে, সঠিক সেচ ও আর্দ্রতা ব্যবস্থাপনা। এটা হলো আমাদের তৃতীয় বড় হুমকি, পানির ভুল ব্যবস্থাপনা। জমিতে সবসময় থই থই পানি জমিয়ে রাখলেই যে ধানের ফলন ভালো হবে, এই ধারণাটা কিন্তু এখন পুরোপুরি সেকেলে। ধানের জীবনচক্রের বিভিন্ন পর্যায়ে কিন্তু পানির চাহিদাও আলাদা হয়। এই যেমন ফুল ফোটার সময়টাতে মাত্র ৩ থেকে ৫ সেন্টিমিটার পানি থাকলেই চলে। আবার যখন দানা পুষ্ট হতে শুরু করে, মানে মিল্কিং স্টেজ, তখন মাটিটা শুধু কাদাময় রাখলেই হয়। এতে করে ধানের দানাগুলো আর ফাঁপা হয়ে যায় না। সঠিক সময়ে এই আর্দ্রতাটুকু ধরে রাখলে ধানের কুশির সংখ্যা যেমন বাড়ে, তেমনি বাম্পার ফলনও নিশ্চিত হয়। আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, ফসল কাটা ঠিক ১০ থেকে ১৫ দিন আগে সেচ কিন্তু পুরোপুরি বন্ধ করে দিতে হবে। ভায়াগোর ক্ষেত্রে ১৫ লিটারের পাম্পে ঠিক ১০ মিলি ওষুধ মেশাতে হবে। ভলিউম ফ্লেক্সি, মার্শাল বা কার্টআপ হলে ১ লিটার পানিতে ঠিক ১ গ্রাম। তবে শুধু কীটনাশক দিলেই তো হবে না, প্রয়োগের সেরা কৌশলটাও তো জানতে হবে। প্রথম স্প্রেটা করতে হবে ১৫ থেকে ২৫ দিনের মধ্যে, আর প্রয়োজন হলে দ্বিতীয় স্প্রেটা ৩৫-৪০ দিনে। আধুনিক আর সফল কৃষিকাজের অন্যতম প্রধান শর্ত হল নিরাপত্তা। তাই কীটনাশক স্প্রে করার সময় মাস্ক এবং গ্লোভস পরাটা একদম মাস্ট। ঠিক ৪০ মিলি ইনসিপিও হল সেই গোল্ডেন রেশিও, যা ১ বিঘা বা ৩৩ শতক জমিকে একদম সুরক্ষিত রাখার জন্য পুরোপুরি যথেষ্ট। তবে এটা প্রয়োগের পদ্ধতিটাও ধাপে ধাপে করতে হয়। প্রথমে ৬৬ লিটার পানিতে এই ৪০ মিলি ইনসিপিও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর স্প্রে করার সময় খেয়াল রাখতে হবে ঔষধটা যেন শুধু পাতায় নয়, গাছের গোড়াতেও একদম সমানভাবে পৌঁছায়। আর সবচেয়ে সেরা রেজাল্টের জন্য ধান রোপণের ১৫ থেকে ২৫ দিনের মধ্যে এটা দেওয়া উচিত। এ সময় জমিতে যদি হালকা একটা পানির স্তর থাকে, তাহলে ঔষধের কার্যকারিতা একদম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এখন এই স্লাইডের সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো এই আধুনিক কীটনাশকের কাজ করার ধরনটা। এ সক্রিয় উপাদান মানে আইসোসাইক্লোসেরাম সরাসরি গাছের ভেতরে ঢুকে যায় আর পাতার সাথে একদম শক্তভাবে লেগে থাকে। ফলে কালো মাথা বা হলুদ মাথার মাজরা পোকা ভেতর থেকেই ধ্বংস হয়ে যায়। আর হ্যাঁ, যেহেতু এটা পাতার সাথে একেবারে বাইন্ড হয়ে থাকে, তাই ভারী বৃষ্টিতেও এটা ধুয়ে যায় না, ভাবা যায়। আর সবচেয়ে দারুণ ব্যাপার কি জানেন? মাত্র একবার যদি সঠিকভাবে এটা প্রয়োগ করা যায়, তাহলে টানা ৩ থেকে ৪ সপ্তাহের জন্য পোকার আক্রমণের আর কোনো টেনশনই থাকে না। এই পুরোটা সময় ধান গাছগুলো থাকে অবিশ্বাস্য রকম সবুজ, সুস্থ আর নিরাপদ। ইনসিপিও 20SC
এই স্লাইডে যে সংখ্যাটা দেখছেন সেটা আধুনিক ধান চাষিদের জন্য একেবারে মুখস্থ করে ফেলার মতো একটা সংখ্যা, 40 মিলি। এটাই হলো ইনসেপিও ব্যবহারের গোল্ডেন ডোজ। ঠিক 33 শতক বা 1 বিঘা জমির জন্য 40 মিলি ইনসেপিও 66 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। এর চেয়ে কমও না, বেশিও না। এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এই ঔষধটার কাজ করার মেকানিজম। এর মূল উপাদান আইসোসাইক্লোসিরাম পাতায় পড়ার সাথে সাথে একেবারে আঠার মতো লেগে যায় এবং গাছের ভেতরে ঢুকে যায়। ভেতরে গিয়ে এটি কালো ও হলুদ মাথার মাজরা পোকার বিরুদ্ধে এমন একটা স্ট্রং ইন্টারনাল শিল্ড তৈরি করে যা ভারী বৃষ্টিতেও ধুয়ে যায় না। ভাবা যায়? এই টানা 3 থেকে 4 সপ্তাহের পুরো প্রোটেকশনটা পেতে হলে নিয়মগুলো কিন্তু ঠিকঠাক মানতে হবে। চারা রোপণের 15 থেকে 25 দিনের মাথায় স্প্রে করাটা সবচেয়ে আইডিয়াল। আর স্প্রে করার সময় খেয়াল রাখবেন ঔষধটা যেন পাতার পাশাপাশি গাছের গোড়াতেও খুব ভালোভাবে পৌঁছায়। জমিতে যদি হালকা পানি ধরে রাখতে পারেন এই সময়, তাহলে এনসিপিও সবচেয়ে ভালো পারফর্ম করে এবং গাছকে লম্বা সময়ের জন্য সবুজ আর সতেজ রাখে। পাশাপাশি দুটো জমির একটায় অভাবনীয় বাম্পার ফলন হয় আর অন্যটা একেবারে ব্যর্থতার মুখে পড়ে। সত্যি বলতে এই বিশাল পার্থক্যের রহস্য কিন্তু লুকিয়ে আছে চারা রোপণের ঠিক 25 থেকে 45 দিনের ছোট্ট একটা উইন্ডোর মধ্যে। পুষ্টি ব্যবস্থাপনা ও কোষী বৃদ্ধি। ওই যে চারা রোপণের পর 25 থেকে 45 দিনের ক্রিটিক্যাল সময়টার কথা বলছিলাম, তখন কিন্তু গাছ তার শরীরের সমস্ত শক্তি ব্যয় করে নতুন কুশি তৈরিতে। আর ঠিক এই সময়ে গাছের সবচেয়ে বেশি যে জিনিসটা লাগে সেটা হলো জিঙ্ক। জিঙ্কের অভাব হলেই ধানে খয়রা রোগ দেখা দেয়, যা কুশি গজানোর প্রসেসটাকে একেবারে থামিয়ে দেয়। তাই একর প্রতি 5 থেকে 7 কেজি 33% জিঙ্ক সালফেট অথবা 8 থেকে 10 কেজি 21% জিঙ্ক সালফেট জমিতে দেওয়া অত্যন্ত জরুরি। ডিএপি দেওয়ার অন্তত 10 থেকে 15 দিন পর ইউরিয়া সারের সাথে মিশিয়ে তারপর জিঙ্ক প্রয়োগ করা। শুধু জিঙ্কই নয়, একটা দারুণ প্রোটিপ দিচ্ছি। পিজিআর বা সিউইড এক্সট্রাক্ট ব্যবহার করে দেখতে পারেন। এটা শিকড় আর কুশির জন্য একটা চমৎকার ন্যাচারাল হেলথ টনিক হিসেবে কাজ করে। গাছ যদি দুর্বল মনে হয়, আমেরিকান এনপিকেএস সরাসরি পাতায় স্প্রে করে দিন, ইনস্ট্যান্ট পুষ্টি পাবে। আর যদি মনে হয় আগে দেওয়া জিঙ্কের কোয়ালিটি ভালো ছিল না, টেনশন নেই, চমৎকার ব্যাকআপ হিসাবে চিলেটেড জিঙ্ক আর সলিউবল বোরন স্প্রে করে দিতে পারেন। 3 নম্বর স্তম্ভটা বেশ ইন্টারেস্টিং, আর্দ্রতা ও সঠিক সেচ ব্যবস্থাপনা। আমাদের অনেক পুরনো একটা ধারণা আছে না যে ধানের জমিতে সবসময় হাঁটু পানি জমিয়ে রাখতে হয়। আধুনিক বিজ্ঞান কিন্তু এই মিথটাকে একেবারেই ভেঙে দিয়েছে। সবসময় পানি জমিয়ে না রেখে মাটির আর্দ্রতা কন্ট্রোল করাটাই হলো আসল বিজ্ঞান। যেমন ধরুন, থোর বা ফুল ফোটার সময় জমিতে মাত্র 3 থেকে 5 সেন্টিমিটার পানি রাখলেই চলে। এরপর যখন দানা পুষ্ট হওয়ার সময় বা মিল্ক স্টেজ আসে, তখন শুধু মাটিটা কাদা কাদা রাখবেন, নাইলে ধানের দানা ফাঁপা হয়ে যাবে। আর ফসল কাটার 10-15 দিন আগে সেচ পুরোপুরি অফ করে দিতে হবে। 4 নম্বর স্তম্ভে আমরা কথা বলবো সবচেয়ে বড় খলনায়ক নিয়ে, মাজরা পোকার আক্রমণ ও দমন। ধান চাষের প্রধান শত্রু এই মাজরা পোকা আসলে ক্ষতিটা করে কিভাবে? খুব সিম্পল কিন্তু মারাত্মক। এরা ধানের কাণ্ড ভেতর থেকে কুড়ে কুড়ে খেয়ে ফেলে। বাইরে থেকে দেখে মনে হবে গাছ তো বেশ সবুজ, কিন্তু ভেতরে শেষ। জমিতে তৈরি হয় মরা ডিগ বা মরা শীষ, যা দিন শেষে আপনার ফলনে বিশাল এক ধস নামায়। তাই এর বিরুদ্ধে কেমিক্যাল আর ন্যাচারাল দুটো অ্যাকশনই নিতে হবে। এই পোকা দমনে সবচেয়ে জরুরি হল আর্লি ইন্টারভেনশন বা প্রথম ধাক্কাতেই আক্রমণ থামিয়ে দেওয়া। চারা রোপণের 15 দিনের মধ্যেই ব্যবস্থা নিতে হবে। প্রাথমিক পর্যায়ে ভিরাতাকো, ফ্যাটেরা বা রিজেন্টের মতো দানাদার বা তরল কীটনাশক খুব ভালো কাজ করে। যদি এই নির্দিষ্ট রাসায়নিক অনুপাতগুলো ঠিকঠাক মানা যায় আর সেচের পানিটা সঠিকভাবে পরিচালনা করা যায়, তাহলে কিন্তু ফসলের চেহারাই পাল্টে যাবে। কিন্তু দিন শেষে আসল প্রশ্নটা হলো, বিজ্ঞান আর প্রযুক্তির এই নিখুঁত মেলবন্ধন ঘটিয়ে পরবর্তী মৌসুমের সবচেয়ে বড় আর অভাবনীয় বাম্পার ফলনটা ঘরে তুলতে আমরা কি পুরোপুরি প্রস্তুত?